ক্যাথরিন পেরেজ শকদাম, ইরানের হৃদয়ে আঘাত হানা এক নারী গুপ্তচরের রহস্য। ক্যাথরিন পেরেজ শকদাম একজন ফরাসি তরুণী। একদিন হঠাৎ করেই তিনি ঘোষণা দিলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, তিনি হয়ে উঠলেন একনিষ্ঠ শিয়া। তার কণ্ঠে ইরানি বিপ্লবের প্রশংসা, তার কলমে বিলায়েতে ফকি এর জ্বালাময়ী সমর্থন। এতটাই গভীরভাবে জড়িয়ে পড়েন তিনি এই মতবাদের সঙ্গে যে তার লেখা জায়গা পায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু এই নিষ্ঠা, এই বিপ্লব, এই প্রেম আদৌ কি সত্যিকারের ছিল, নাকি ছিল এক নিখুঁত ছদ্মবেশ? কারণ তারই আড়ালে চলছিল এক ভয়াবহ নজরদারি। আর সেই নজরদারির পেছনে ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত গোপন সংস্থা মোসাদ। প্রথমে জেনে নিব কে ছিলেন এই আসল ক্যাথরিন। একজন বিশ্বাসী নারী নাকি একজন গুপ্তচর? সত্য আর ষড়যন্ত্রের এই দ্বন্দ্বময় কাহিনী খুলে দেবে এক অভূতপূর্ব রহস্যের দরজা। ক্যাথরিন পেরেজ শকদাম পরিচয়ে একজন ফরাসি তরুণী। ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণাও করেছিলেন। তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেছেন, বিলায়েতে ফকিয়ের সমর্থনে লেখালেখি করেছেন, হয়তো মনে মনে প্রতিজ্ঞাও করেছেন ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেবার। তার লেখা প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। কেননা তারা যে ক্যাথরিনকে অন্তরে ঠাঁই দিয়েছিল, বিশ্বাস করেছিল, কারণ মুসলিম তো ধোঁকা দেয় না। কিন্তু ক্যাথরিন তো ছিল মুখোশধারী শয়তান, আর সেই মুখোশের আড়ালেই ছিল মোসাদের নজরদারি। ক্যাথরিন কোনো সাধারণ গুপ্তচর ছিলেন না। তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে। রাজনীতিবিদদের সাথে ঘনিষ্ঠ হয়েছেন, রেভলিউশনারি গার্ডের সঙ্গে বসেছেন, এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। রাইসির পরিবারের সাথেও ছিল তার সখ্যতা। আর গবেষণার অজুহাতে তিনি সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেছেন, যা অন্যরা পারে না। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ। তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলেন। তাদের বিশ্বাস অর্জন করেন যেন তিনিও তাদেরই একজন। আর সেই সুবাদে তারা খোলামেলাভাবে তাদের স্বামীদের কাজ, থাকার স্থান, সময়ের ভ্রমণের সময়সূচি, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে আলাপ করতেন। প্রতিটি কথা রেকর্ড হতো, প্রতিটি তথ্য পাঠানো হতো অন্য কোথাও। কিন্তু দুর্ভাগ্য সেই সব নারীদের, তারা বুঝতেই পারেনি যে তারা তাদের প্রিয়জনদের হারাতে বসেছেন। সেই সব তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু। তারপর এক একে সংঘটিত হতো হত্যাকাণ্ড। নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলি হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ। যখন ক্যাথরিনের প্রতি সন্দেহ দেখা দিল, তখনই তিনি ইরান ছেড়ে পালিয়ে গেলেন, ঠিক সময়ে, দরজা বন্ধ হওয়ার আগেই। কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছিলেন। ইরানের উপর ভয়ানক আঘাত এনেছেন, যার রেশ রয়ে গেছে, যার রেশ চলছে এখনও এবং চলবে আগামীতেও। তার সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল এখনও পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান, যার মূল উৎস ক্যাথরিনের হাত ধরে ঘর থেকে পাওয়া গোপন তথ্য। ক্যাথরিন হয়তো এখন তার সফলতা উদযাপন করছেন কিংবা ইরানের পরিণতি দেখে হাসছেন, কিন্তু তাই বলে মুসলিমের বিশ্বাস কি ফুরিয়ে যাবে? কখনোই না। বরঞ্চ মুসলিম বিশ্ব আজ আবারও একজোট হচ্ছে নাসারাদের শিক্ষা দিতে। অন্যভাবে যদি বলি, তবে এটা কেবল একটি গুপ্তচর কাহিনী নয়, এটি একটি রাষ্ট্র স্তরের নিরাপত্তা বিপর্যয়ের কাহিনী। আজকের এই ছায়াযুদ্ধে গুলির আওয়াজ হয়তো শোনা যায় না, বরং হত্যা ঘটে একটি নারী মহলের শান্ত আলাপচারিতায়। আজ আরও একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে, অন্য কোনো দেশের ভেতরেও কি নতুন কোনো ক্যাথরিন লুকিয়ে রয়েছে? কট্টরপন্থী ইসলামিক ইরানের যদি এই অবস্থা হয়, তাহলে অমুসলিম ইহুদি পৌত্তলিকদের সাথে মাখামাখি করা সৌদি তথা অন্য আরব ইসলামিক রাষ্ট্রগুলোর কি হবে? যদিও হাদিসে উল্লেখ রয়েছে মুসলিমরা যেন অমুসলিমদের সাথে বন্ধুত্ব না করে। তো আপনি কি মনে করেন ইরান এই ঘটনার ক্ষত কাটিয়ে উঠতে পারবে? অথবা মুসলিম রাষ্ট্রগুলো কি পারবে ভবিষ্যতে এই সমস্যাগুলো সামাল দিতে? আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান বক্তব্যটি জানিয়ে দিন। আমরা জানিয়ে দিব বিশ্ববাসীকে।